তাহলে চলো আমরা দেখে নিই আজকে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্বন্ধে কি কি বিষয় আমরা জানতে চলেছি। আমরা আলোচনা করব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পর্কে প্রথমে কিছু বেসিক ইনফরমেশনের মধ্যে আমরা প্রথমে দেখব যে রিজার্ভ ব্যাঙ্ক কবে তৈরি হয়েছে, কবে ন্যাশনালাইজ হয়েছে, এই ধরনের কিছু বিষয়। তারপর আমরা কথা বলবো আরবিআই এর রোল বা ফাংশন নিয়ে, অবশ্যই করে। তারপরে আমরা কথা বলবো আরবিআই এর মনিটারি পলিসি নিয়ে, যেটা অবশ্যই করে আরবিআই এর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, এবং তারই মধ্যে আমরা কথা বলবো মনিটারি পলিসি কমিটি নিয়ে। সেশনের শেষে আমরা এই টপিকের ওপর থেকে প্রিভিয়াস ইয়ার্সে কি ধরনের কোয়েশ্চেন এসেছে এবং কি কি ইম্পর্টেন্ট সম্ভাব্য কোয়েশ্চেন আসতে পারে সেগুলোরও কিছু স্যাম্পল দেখে নেব। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ডিসকাশন। বেসিক ইনফরমেশনের মধ্যে প্রথমেই আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক তৈরি কবে হয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ আরবিআই এস্টাবলিশ হয়েছে 1 এপ্রিল 1935-এ আন্ডার আরবিআই অ্যাক্ট 1934। আরবিআই এস্টাবলিশমেন্টের ডেটটা এখানে আমি প্রত্যেককেই বলবো ইয়ারটাকে ডেট সমেত মুখস্থ করতে, তার কারণ এই কোয়েশ্চেনটা এতটাই বেসিক এবং ফান্ডামেন্টাল যে প্রশ্নের অপশনসে 4খানা অপশনেই তুমি 1935 এটা পাবে। সুতরাং তোমাকে আনসারটাকে ডিফারেন্সিয়েট করতে হবে ডেট দিয়ে। এখানে তুমি দেখতে পাচ্ছ আরবিআই এস্টাবলিশ হয়েছে আন্ডার আরবিআই অ্যাক্ট 1934, অর্থাৎ আরবিআই এর কাজ, আরবিআই এর ফাংশন কি হবে সেটা সম্পর্কে প্রথমে একটা আইন পাশ করাতে হয়েছে এবং সেই অ্যাক্ট বা আইন অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক তার কার্যকলাপ শুরু করেছে। রিজার্ভ ব্যাঙ্ক যখন তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ এটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছিল 1935-এ। স্বাভাবিকভাবেই সেই জন্য ইন্ডিপেন্ডেন্সের পরে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করে যে আরবিআইকে ভারতবর্ষের সেন্ট্রাল ব্যাঙ্ক হিসেবে অ্যাপয়েন্ট করবে, তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্কের ওনারশিপকে নিজের তত্ত্বাবধানে করে নেয়। এই ওনারশিপকে নিজের তত্ত্বাবধানে করার পদ্ধতিকে আমরা বলে থাকি ন্যাশনালাইজেশন, জাতীয়করণ বা রাষ্ট্রায়ত্তকরণ। এই জাতীয়করণ বা রাষ্ট্রায়ত্তকরণ আরবিআই এর ক্ষেত্রে কবে হয়েছিল, এক্ষেত্রেও আমি একই কথা বলবো যে এটা আমরা মনে রাখবো ডেট সমেত 1 জানুয়ারি 1949। আরবিআই এর এই ন্যাশনালাইজেশনও যখন হয় তার আগে আমাদের আরেকটা বেসিক জিনিস জানতে লাগে, সেটা হলো আরবিআই যখন এস্টাবলিশ হয়েছে তখন আরবিআই এর হেডকোয়ার্টার কোথায় ছিল। At the time of establishment তোমরা এখানে দেখতে পাচ্ছ আরবিআই was initially headquartered at কলকাতা। সেই সময়তে আমরা এটাকে ক্যালকাটা হিসেবে জানতাম, কিন্তু বর্তমানে আরবিআই এর প্রেজেন্টলি হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। সালটা আমরা এখানে মনে রাখবো 1937। এই সালটাতে আরবিআই এর হেডকোয়ার্টার কলকাতা থেকে মুম্বাইতে মুভ করে যায়। সুতরাং আরবিআই এর হেডকোয়ার্টার খুব কমন এবং একটা বেসিক কোয়েশ্চেন যেটা আমাদের মনে রাখতে হবে। কোয়েশ্চেনটা এক্ষেত্রে দুভাবেই আসতে পারে, অ্যাট দ্য টাইম অফ এস্টাবলিশমেন্ট হেডকোয়ার্টার, অ্যাট প্রেজেন্ট হেডকোয়ার্টার, দুটো ইনফরমেশনই ইম্পর্টেন্ট। আরবিআই যখন এস্টাবলিশ হয়েছিল সেই সময়তে মিনিমাম ক্যাপিটাল কত ছিল, এই মিনিমাম ক্যাপিটালের অ্যামাউন্টটা আমাদের মনে রাখতে হয় 5 crore। তো এই 5 crore ক্যাপিটাল বেস নিয়েই আরবিআই তার অপারেশন শুরু করে। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আরবিআই এর লোগো। এই লোগোটা দিয়ে আমরা আরবিআইকে অ্যাজ অ্যান অর্গানাইজেশন আইডেন্টিফাই করে থাকি এবং আরবিআই এই লোগোটার মাধ্যমেই নিজেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ফোরামে রিপ্রেজেন্ট করে থাকে। এই লোগোটাই যখন আমরা একটা ওয়ার্ডের মাধ্যমে অপশনসে পাই তখন এটাকে কিভাবে ডিফাইন করা হয় দেখতে পাচ্ছ, বলা রয়েছে টাইগার ইন ফ্রন্ট অফ আ পাম ট্রি। এটাই আরবিআই এর লোগো, যেটাকে আমরা ওয়ার্ডে ডিপিক্ট করলে সেরকম লাগে, আর ছবিতে আমরা সেই লোগোটাকেই দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে যাব আরবিআই এর একটা ম্যানেজমেন্ট সম্পর্কে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলে থাকি আরবিআই এর যে টোটাল ফাংশনস সেটাকে সুপারভাইজ এবং রেগুলেট করার জন্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস বলে একটা বোর্ড অ্যাপয়েন্টেড রয়েছে। এই সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস,
এই বোর্ডটাতে অল টুগেদার আমরা দেখতে পাই 21 জন মতো মেম্বার রয়েছে। 21 জন মতো মেম্বার সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরসের ক্ষেত্রে অ্যাপয়েন্টেড। তারা কারা সেটা আমাদের একটু জেনে নিতে হবে, এবং তারাই আরবিআই এর কোর ম্যানেজমেন্ট গ্রুপ হিসেবে অপারেট করে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সবার ওপরে রয়েছেন আরবিআই এর একজন গভর্নর। তো এই আরবিআই এর যিনি গভর্নর, অবশ্যই করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে অ্যাপয়েন্ট করে। এক একজন আরবিআই গভর্নর 3 বছরের জন্য অ্যাপয়েন্টেড হন। ম্যাক্সিমাম টেনিওর এক্ষেত্রে 5 বছর হয়ে থাকে। প্রথম আরবিআই গভর্নর যিনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন, অবশ্যই করে তিনি একজন ব্রিটিশ ভদ্রলোক, তার নাম অসবোর্ন স্মিথ। এবং প্রথম ভারতীয় গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হন যিনি, তার নাম সিডি দেশমুখ। বর্তমানে যিনি আরবিআই গভর্নর রয়েছেন তিনি আরবিআই এর 25th গভর্নর শক্তিকান্ত দাস। তো এই বেসিক ইনফরমেশনসগুলো আমাদের আরবিআই গভর্নর সম্পর্কে মনে রাখতে হবে। সেকেন্ড, আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানেজমেন্টে রয়েছে 4 জন ডেপুটি গভর্নর্স। এই 4 জন ডেপুটি গভর্নর্সও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা অ্যাপয়েন্টেড হন, এবং এই গভর্নর্সরা 5 বছরের জন্য অ্যাপয়েন্টেড হয়ে থাকেন। এই 4 জন ডেপুটি গভর্নর বর্তমানে কারা কারা রয়েছেন দেখতে পাচ্ছ। টি রবিশঙ্কর, এম রাজেশ্বর রাও, মাইকেল পাত্র এবং এম কে জেন। এই 4 জনের নাম বর্তমানে আমরা ডেপুটি গভর্নর হিসেবে এই 4 জনকে পেয়ে থাকি। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাবো একটা পরীক্ষাতে প্রশ্ন আসে, 4টে ডেপুটি গভর্নরের নাম দিয়ে দেয়, দিয়ে জিজ্ঞাসা করে যে লাস্ট অর লেটেস্ট রিক্রুটেড ডেপুটি গভর্নর কে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হয় কে সবার শেষে অ্যাপয়েন্টেড হয়েছেন। লাস্ট রিক্রুটেড ডেপুটি গভর্নর এক্ষেত্রে আমরা টি রবিশঙ্করকে পাচ্ছি। সেই কারণটার জন্যই আমি এখানে কবে থেকে তারা অ্যাপয়েন্টেড রয়েছেন ডিউরেশনটা মেনশন করেছি। তো সেইটার ওপরে বেস করলে বলবো যে ইন জেনারেল এই ইনফরমেশনসগুলো আমাদের কিন্তু রেগুলার বেসিসে আমাদের পড়াতে আপডেট করতে হবে। যখনই ডেপুটি গভর্নর কেউ চেঞ্জ হবেন আমাদের সঙ্গে সঙ্গে সেটা আমাদের পড়ার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এক্ষেত্রে বলি ইকোনমিক্সের বহু জায়গায় এরকম কিন্তু কিছু ডায়নামিক পোর্শনস থাকবে যেগুলো সময়ের সাথে সাথে পাল্টায়, আমাদেরও প্রিপারেশনের সময়তে সেগুলোকে চেঞ্জ এবং মডিফাই করে নিতে হয়। এরপরে দেখো দেওয়া রয়েছে নেক্সট 4 জন রিজিওনাল ডিরেক্টরস রয়েছেন। এই 4 জন রিজিওনাল ডিরেক্টরস কারা কারা? আরবিআই এর 4টে রিজিওনাল হেডকোয়ার্টার রয়েছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতায়। এই 4টে রিজিওনাল হেডকোয়ার্টারের যারা হেড তাদেরকেই আমরা রিজিওনাল ডিরেক্টরস হিসেবে অ্যাপয়েন্টেড হতে দেখি। তারপরে আমরা পাই আরও 10 জন ডিরেক্টরসকে। এই 10 জন ডিরেক্টর তাদের ডোমেনে অত্যন্ত এক্সপিরিয়েন্সড, অত্যন্ত বিদগ্ধ মানুষ হন। কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন, কেউ এডুকেশনিস্ট হন, কেউ পলিসি মেকার্স হন। এরকম করেই 10 জন ডিরেক্টরকে এই পোস্টে অ্যাপয়েন্ট করা হয়ে থাকে। এছাড়া আমাদের মনে রাখতে হবে আরবিআই এর এই ম্যানেজমেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের 2 জন রিপ্রেজেন্টেটিভ থাকেন। এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আরবিআই এর মতো পলিসি বানায় আর গভর্নমেন্টের মতো যদি পলিসি বানায় তাহলে সেই পলিসির মধ্যে একটা কোঅর্ডিনেশন হওয়া মাঝে মাঝে অসুবিধা তৈরি করতে পারে। সেইটার পরিপ্রেক্ষিতে 2 জন মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের রিপ্রেজেন্টেটিভ আরবিআই এর ম্যানেজমেন্টে থাকেন, যাতে করে আরবিআই ইকোনমি বা মনিটারি পলিসি নিয়ে কি ভাবছে সেই ভাবনা সরকারের কাছে পৌঁছায়, এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্সও গভর্নমেন্টের ফিসকাল পলিসি নিয়ে কি ভাবনা চিন্তা করছে সেই ভাবনাও যেন পৌঁছায়। তো সেইটারই পরিপ্রেক্ষিতে 2 জন মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের রিপ্রেজেন্টেটিভ থাকেন, তার মধ্যে একজন অবশ্যই করে থাকেন ফাইন্যান্স সেক্রেটারি, একজন অবশ্যই করে থাকবেন ফাইন্যান্স সেক্রেটারি। আর আরেকজন মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যিনি সিনিয়র মোস্ট ডিপার্টমেন্টের হন, সেটা ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার হতে পারে, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ হতে পারে, সেখান থেকে অ্যাপয়েন্টেড হয়ে থাকেন। তো এনারা এই 21 জন, আমরা যে সংখ্যাটা পাচ্ছি এই 21 জন হচ্ছে আরবিআই এর সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস তথা ম্যানেজমেন্টের ব্যক্তি। এই জায়গাটা থেকে নানান প্রশ্ন এসে থাকে এবং প্রত্যেককে আমাদের এই জায়গাটা পড়তে হয়, মুখস্থ রাখতে হয় এবং ডেটাটাকে সময়ের সাথে সাথে আপডেটও করতে হয়। তো এই গেল আমাদের আরবিআই সম্বন্ধে একদম বেসিক ইনফরমেশনসের জায়গাটা। এবার আমরা চলে এলাম আমাদের পরবর্তী সাব টপিকটাতে, সেটা হলো আরবিআই এর ফাংশন বা কাজ।
আরবিআইকে তৈরি করা হয়েছে ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক হিসেবে, এবং সেটার পরিপ্রেক্ষিতে আরবিআই এর একটা অন্যতম কাজ হলো ইস্যু অফ কারেন্সি। ওকে, এক্ষেত্রে অনেক সময়তে আমরা ব্যাংক এই ফাংশনটাকে ব্যাংক অফ ইস্যু বলেও আইডেন্টিফাই করে থাকি, অর্থাৎ যে ব্যাংকে কারেন্সি ইস্যু করার জন্য তৈরি করা হয়েছে। আরবিআই আমাদের দেশেতে 2 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত সমস্ত ডিনোমিনেশনের নোট ছাপায়। এটা বোঝার একদম সহজ উপায় হচ্ছে এই সমস্ত ডিনোমিনেশনের নোটেতেই আরবিআই এর গভর্নরের সিগনেচার থাকে। এই প্রসঙ্গেই তোমাদের জিজ্ঞাসা করা যায় যে কোন নোটটাতে আমরা আরবিআই গভর্নরের সিগনেচার দেখতে পাই না, সেটা হলো 1 টাকার নোটে। 1 টাকার নোটেতে আমরা কখনোই আরবিআই গভর্নরের সিগনেচার পাবো না, তার কারণ হচ্ছে এই নোটটা বানানোর অধিকার আরবিআই এর নেই, এটা ইস্যু করার অধিকার রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে মেনশন করা রয়েছে রাইট টু ইস্যু 1 রুপি নোট। এই ব্যাংক নোটটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করবে। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের দেশেতে যে নোট বা পেপার নোটগুলোকে ছাপানো হয় সেটা কোন পদ্ধতিতে ছাপানো হয়। যে পদ্ধতিটা বর্তমানে এখন ফলো করা হয় সেই পদ্ধতিটার নাম হলো মিনিমাম রিজার্ভ সিস্টেম। এই মিনিমাম রিজার্ভ সিস্টেমে একটা সার্টেন অ্যামাউন্টের অ্যাসেট অ্যারাউন্ড ওয়ার্থ অফ ₹200 crore জমা রাখতে হয় এবং তার এগেনস্টে নতুন নোট ছাপানো শুরু হয়। এই পদ্ধতিটার নামটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা নিশ্চয়ই দেখতে পাও আমরা এখন যে নোটগুলো ব্যবহার করি সেই সমস্ত নোটগুলোতে মহাত্মা গান্ধীর ছবি দেওয়া থাকে। ফলত আমরা এই ধরনের নোটগুলোকে কিরকম নোট বলি না, আমরা এই নোটগুলোকে বলি এমজি সিরিজ নোট, মহাত্মা গান্ধী সিরিজ নোট। সমস্ত নোটেতেই আমরা এই ছবিটা এখন দেখতে পাই। প্রশ্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে যে সহজ ভাষাতে বললে মহাত্মা গান্ধীর ছবি দেওয়া নোট ইন্ডিয়াতে প্রথম কত সালে লঞ্চ করেছিল। এটা ইন্ডিয়াতে প্রথম লঞ্চ করেছিল 1996-এ। তার আগে আমাদের দেশের নোটগুলোতে আমরা অশোক স্তম্ভের ছবি দেখতে পেতাম। তো এই এমজি সিরিজের যে নোটগুলো, এখন এই নোটগুলো হাইলি সিকিউরিটি ফিচার্ড বলা নোট হয়, যেখানে একসাথে 11টা সিকিউরিটি ফিচার্স আমরা সমস্ত ব্যাংক নোটেতে পেতে পারি এবং সেটা দিয়ে আমরা এক একটা নোটকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি কোন নোটটা নকল বা কোন নোটটা আসল। তো এই গেল আমাদের ইস্যু অফ কারেন্সির কথা। নেক্সট এবার আমরা যে ফাংশনটার কথা বলবো সেটা হলো ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট, অর্থাৎ আরবিআই এক্ষেত্রে গভর্নমেন্টের ব্যাংকের রোল প্লে করে। আজকে যদি তোমাকে বা আমাকে জিজ্ঞাসা করে আমার ব্যাংক কোনটা বা তোমার ব্যাংক কোনটা, আমরা সেই ব্যাংকেরই নাম নেব যে ব্যাংকের মাধ্যমে আমরা আমাদের যাবতীয় ব্যাংকিং ট্রানজাকশনস করব। সেরকমভাবে গভর্নমেন্টকে যদি আমরা একটা অর্গানাইজেশন বা কর্পোরেশন ভাবি, তাহলে গভর্নমেন্ট তার ডে টু ডে ব্যাংকিং ট্রানজাকশনস করার জন্য কোন ব্যাংককে তার এজেন্ট বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ব্যবহার করে। এক্ষেত্রে এই ব্যাংকিং এজেন্টের রোলটা প্লে করে আরবিআই। সেই জন্যই আমরা আরবিআইকে বলছি গভর্নমেন্টের ব্যাংক বা ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট। এক্ষেত্রে আমি মনে করিয়ে দিই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাংকিং এজেন্টের রোল প্লে করার সাথে সাথে আমাদের দেশের সমস্ত কটা স্টেট গভর্নমেন্টেরও ব্যাংকিং এজেন্টের রোল প্লে করে থাকেন আরবিআই। এই জায়গাতে দাঁড়িয়ে মানে পরীক্ষার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলি যে কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি 2013 সাল পর্যন্ত জম্মু অ্যান্ড কাশ্মীর আর সিকিম এই দুটো এক্সেপশনাল স্টেট ছিল, যে দুটো স্টেটের জন্য আরবিআই ব্যাংকিং এজেন্টের রোল প্লে করতো না। তার কারণ তোমরা জানোই জম্মু কাশ্মীর একটা সময়তে একটা স্পেশাল স্টেটাসের স্টেট ছিল, আর সিকিমও প্রথম থেকে ভারতবর্ষের অঙ্গরাজ্য ছিল না। স্বাভাবিকভাবেই আমরা জম্মু এবং কাশ্মীরের ক্ষেত্রে একটা প্রাইভেট ব্যাংক অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকে গভর্নমেন্টের ব্যাংকের রোল প্লে করতে দেখতাম, আর সিকিমের ক্ষেত্রেও স্টেট ব্যাংক অফ সিকিম নামক একটা প্রাইভেট ব্যাংকে আমরা সিকিম গভর্নমেন্টের ব্যাংকিং এজেন্টের রোল প্লে করতে দেখতাম। কিন্তু বর্তমানে আমরা জানি জম্মু এবং কাশ্মীর এখন আর স্টেট হিসেবে অপারেট করে না, আর সিকিমের ক্ষেত্রেও আরবিআই তার ব্যাংকিং রোলটাকে টেক ওভার করে নিয়েছে। এই প্রসঙ্গে আর একটা ছোট্ট ইনফরমেশন, ডব্লিউবিসিএস মেনেতেও জিজ্ঞাসা করেছিল এই কোয়েশ্চেন যে আরবিআই এর অনুপস্থিতিতে বা আরবিআই যে ধরনের ব্যাংকিং এজেন্টের কাজ করে না সেই কাজগুলো গভর্নমেন্ট কোন ব্যাংকের সহায়তা নিয়ে করবে। সেই জায়গাতে
এসবিআই এর রোল আমরা দেখতে পাই, সেটা স্যালারি ডিসবার্সমেন্ট থেকে শুরু করে কারেন্সি সার্কুলেশন, কারেন্সি চেস্ট মেনটেন করা, এই সমস্ত কাজগুলো এসবিআই করে থাকে। সুতরাং এসবিআই কে সেই জন্য আরবিআই এর অবর্তমানে ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট বলা যেতে পারে। নেক্সট ফাংশন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কাস্টোডিয়ান অফ ফরেন রিজার্ভ। কাস্টোডিয়ান কথাটা আসে কোথা থেকে না, কাস্টাডি কথাটা থেকে। কাস্টাডি মানে হলো হেফাজত। ফরেন রিজার্ভ এই কথাটার মানে কি, বলছে বৈদেশিক মুদ্রার ভান্ডার। এটা বোঝার সুবিধার্থে অনেক সময়তে আমরা এটাকে ফরেক্স বলেও ডেকে থাকি, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। বৈদেশিক মুদ্রা আমরা কিভাবে পাই? আমাদের দেশের জিনিস যখন বিদেশের বাজারে আমরা বিক্রি করি তার বিনিময়ে বৈদেশিক মুদ্রার আয় হয়। ঠিক একইভাবে বৈদেশিক মুদ্রার যেটা আমরা আয় করি সেটাকে ব্যবহার করে আমরা আমাদের জিনিস আমদানি করি। তো এই এক্সপোর্ট এবং ইম্পোর্ট বা রপ্তানি এবং আমদানির মাধ্যমে বৈদেশিক মুদ্রার কখনো আয় বাড়ছে, কখনো আয় কমে যাচ্ছে। এই এক্সপোর্ট এবং ইম্পোর্টের পরে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা আমাদের কাছে স্টকে থাকছে, জমা থাকছে, এটার পুরো হিসেব রাখার দায়িত্ব হচ্ছে আরবিআই এর। সেই জন্যই আমরা আরবিআই কে বলছি বৈদেশিক মুদ্রার হেফাজতকারী বা কাস্টোডিয়ান অফ ফরেন রিজার্ভ। সেই এটারই রেফারেন্সে দেখো এখানে মেনশন করা রয়েছে আরবিআই হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু মেনটেন ফরেন রিজার্ভ। ইনফ্যাক্ট এখানে বলাও রয়েছে যে ফরেন এক্সচেঞ্জ রেটের যে কন্ট্রোল একটা সময় ইন্ডিয়াতে গভর্নমেন্টের রেগুলেশনসের আন্ডারে হতো, সেটাও গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কে করতো না, আরবিআই করতো। তো ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ মেনটেন করা, ফরেন এক্সচেঞ্জের রেটকে ডিটারমাইন করা, দুটো কাজেরই রেসপন্সিবিলিটি দেওয়া আছে আরবিআইকে। নেক্সট এর পরে আমরা যে ফাংশনটাতে আসছি খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন, এবং এই যে ফাংশনটা এটার আন্ডারেতেই আমরা মেনলি পাই আরবিআই এর মানিটারি পলিসি। এই প্রসঙ্গে বললে বোঝা যায় মানিটারি পলিসি কথাটার অর্থ কি। মানিটারি পলিসি হচ্ছে আরবিআই এর দ্বারা তৈরি করা এমন একটা পলিসি বা নীতি যার মাধ্যমে আরবিআই বাজারে টাকার যোগানকে নিয়ন্ত্রণ করে, দামের স্থিতাবস্থা বজায় রাখে এবং অর্থনৈতিক উন্নয়নে উৎসাহ প্রদান করে। এই পদ্ধতিটার জন্যই আরবিআই যে কাজটা করে সেটা হচ্ছে বাজারে টাকার যোগানটাকে কন্ট্রোল করে, ক্রেডিট সাপ্লাইটাকে রেগুলেট করে। সেই জন্যই আমরা এখানে আরবিআইকে বলছি কন্ট্রোলার অফ ক্রেডিট। আরবিআই এই ক্রেডিটটাকে কন্ট্রোল করার জন্য ব্রডলি দু ধরনের পদ্ধতি নেয়। একটাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল, অর্থাৎ ক্রেডিটের কোয়ান্টিটিটাকে বাড়ানো এবং কমানোর জন্য আরবিআই কতগুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, সেগুলোকে আমরা বলছি কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। আর অন্যদিকে ক্রেডিটের কোয়ালিটি, ক্রেডিটের টার্গেট, ক্রেডিটের প্রপার ইউসেজ, এই বিষয়গুলোকে দেখভাল করার জন্য আরও কিছু পদ্ধতি রয়েছে, সেগুলোকে আমরা বলি কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। তাহলে চলো এবার আমরা একটুখানি দেখে নিই এই কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের মধ্যে আরবিআই এর কাছে কি কি ইনস্ট্রুমেন্ট রয়েছে। এখানে আমরা বেশ কতগুলো পদ্ধতি বা রেটের নাম পাচ্ছি। যেমন এখানে দেখো প্রথমে দেওয়া রয়েছে ব্যাংক রেট। ব্যাংক রেট মানে নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা রেট, এটা একটা ইন্টারেস্ট রেট, যে ইন্টারেস্ট রেটে আরবিআই ব্যাংকগুলোকে লং রানে টাকা ধার দেয়। এই রেটটাকে যদি বাড়ানো হয় তাহলে লোনের খরচা ব্যাংকের বেড়ে যায়, তখন ব্যাংক এই ইন্টারেস্ট রেটেই আরবিআই এর কাছ থেকে লোন নেয়। ব্যাংকের লোনের খরচা বেড়ে গেলে ব্যাংক আরবিআই এর থেকে লোন নিতে উৎসাহ হারিয়ে ফেলে। স্বভাবতই ব্যাংকের হাতে টাকার যোগান কমে যায়। ব্যাংকের হাতে টাকার যোগান কমে গেলে ব্যাংক পাবলিককেও লোন কম দিতে পারে, পাবলিকের হাতেও টাকার যোগান কমে যায়। এই টাকার যোগানটাকে কমানোর প্রয়োজন আমরা কখন অনুভব করি? যখন বাজারে অলরেডি টাকার যোগান পর্যাপ্ত থাকে। বাজারে এই পর্যাপ্ত টাকার যোগানের জন্য অনেক সময় দেখা যায় ইনফ্লেশন হয়, জিনিসের দাম বেড়ে যায়। এই রকম অবস্থাতেই আরবিআই ব্যাংক রেটটাকে বাড়িয়ে লোনের দামটাকে বাড়ানোর চেষ্টা করে, ফলত টাকার যোগানটা কমে। সেরকমভাবে আরও একটা রেট রয়েছে, দেখতে পাচ্ছ রেপো রেট। এই রেপো রেটটা আরবিআই শর্ট রানে ইউজ করে ব্যাংক রেটের মতোই ব্যাংকগুলোকে লোন দিতে। ফলত ব্যাংক রেটও যেভাবে লোন নেওয়াতে ব্যাংক রেট বাড়লে যেমন করে ডিসকারেজমেন্ট তৈরি হয়, রেপো রেটের ক্ষেত্রেও আমরা এক ঘটনা দেখতে পাই। রিভার্স রেপো রেটে কি হয়? ইনফ্লেশনের ফলে যখন বাজারে অতিরিক্ত টাকার যোগান তৈরি হয়
তখন ওই অতিরিক্ত টাকার যোগানের ফলে আমরা দেখতে পাবো যে অতিরিক্ত টাকাটাকে বাজার থেকে শুষে নেবার বা তুলে নেবার প্রয়োজনীয়তা রয়েছে। এই অতিরিক্ত টাকাটাকে তুলে নেওয়ার জন্য আরবিআই ব্যাংকগুলোকে একটা লোন দেবার অফার করে। সেদিক থেকে ব্যাংক যখন লোনটা আরবিআইকে দেয়, ব্যাংকের হাত থেকে টাকার যোগানটা আরবিআই এর কাছে চলে আসে এবং মানি সাপ্লাইটা কন্ট্রোলে চলে আসে। এছাড়াও আমরা দুটো রিজার্ভ রেশিও পাচ্ছি, একটা হলো সিআরআর এবং একটা এসএলআর। সিআরআর এর ফুল ফর্ম হলো ক্যাশ রিজার্ভ রেশিও এবং এসএলআর এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এই দুটো রেশিওকে বাড়ালে ব্যাংকের রিজার্ভ অ্যামাউন্ট বেড়ে যায়, এর ফলে ব্যাংকের হাতে লোনেবল ফান্ড কমে যায়, মানি সাপ্লাই কমে যায়। আর এমএসএফ এর ক্ষেত্রেও বলবো এটা একটা লাস্ট লেন্ডিং উইন্ডো, এটার আন্ডারেতে ব্যাংক আরবিআই এর কাছ থেকে ওভারনাইট লোন নিয়ে থাকে। এই ইন্টারেস্ট রেটটাকেও যদি বাড়ানো হয় খুব ন্যাচারালি ব্যাংক লোন নিতে ডিসকারেজড হয়, মানি সাপ্লাই কমে যায়। তাহলে এই যে রেটগুলো আমরা পড়লাম সেটার রেফারেন্সে আমরা মনে রাখতে পারবো সমস্ত রেটগুলোকে যদি আমরা বাড়াই তাহলে ইকোনমিতে মানি সাপ্লাইটা কমবে এবং এরই ফলে ইনফ্লেশনও বাজারে কন্ট্রোলে চলে আসবে। এই ইনফ্লেশনের মতোই এরকম আরেকটা জায়গা রয়েছে, সেটা হলো কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের জায়গা। কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোলে তোমরা এখানে অল টুগেদার 4টে ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছ। এই 4টে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আরবিআই চেষ্টা করে বাজারের লোনের ক্রেডিটটাকে, কোয়ালিটিটাকে মেনটেন করতে। যেমন মার্জিন রিকোয়ারমেন্ট, রিজার্ভ, ক্রেডিট রেশনিং, মরাল পারসুয়েশনস, এইগুলোর উপরে বেস করে আমরা কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোলটাকে প্র্যাকটিস করে থাকি। লাস্টলি এখানে দেখো একটা কমিটির কথা বলা রয়েছে, মনিটারি পলিসি কমিটি। একটা সময় পর্যন্ত ছিল আমাদের দেশে মনিটারি পলিসি সিঙ্গুলারলি আরবিআই কন্ট্রোল করত, কিন্তু এখন আমরা দেখতে পাই 2016 সালের পর থেকে এই মনিটারি পলিসিটাকে কন্ট্রোল এবং রেগুলেট করার জন্য একটা 6 মেম্বার্স কমিটি ফর্মুলেট করা হয়েছে, যেখানেতে 3 জন মেম্বার আরবিআই থেকে অ্যাপয়েন্টেড হন এবং 3 জন গভর্নমেন্ট নমিনেটেড মেম্বার থাকেন। এই 6 জনের কমিটিটাকে আরবিআই এর চেয়ারম্যানই হেড করেন এবং এই কমিটিটা প্রত্যেক 2 মাস অন্তর অন্তর আরবিআই এর বাইমান্থলি মনিটারি পলিসি আমাদের দিতে থাকে। এই মনিটারি পলিসির রেফারেন্সে এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া রয়েছে যে দিস মনিটারি পলিসি ফিক্সেস দ্য ইন্টারেস্ট রেট দ্যাট ইজ অ্যাপ্লিকেবল টু দ্য কান্ট্রি। এই কমিটিটা এভরি কোয়ার্টারে 4খানা মিটিং এতে পার্টিসিপেট করে। বর্তমানে এখানে যারা যারা মেম্বার রয়েছেন তাদের নাম এখানে মেনশন করা রয়েছে এবং তাদেরকে আমরা মনিটারি পলিসি ফর্মুলেশনের সময়তে একসাথে হতে দেখতে পাই। এরপরে আমরা চলে যাব আমাদের এমসিকিউ সেশনটাতে। যাবার আগে আমি তোমাদের একবার মনে করিয়ে দিই যে আমাদের এই রাইস স্মার্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা যে সমস্ত প্রো কোর্সগুলোতে নিজেদেরকে এনরোল করাবে সেই কোর্সগুলো এখানে কি কি রয়েছে। একটা এখানে দেখতে পাচ্ছ ডব্লিউবিসিএস এবং পিএসসি রিলেটেড পরীক্ষাগুলোর জন্য কোর্স রয়েছে, এসএসসি এবং রেলের জন্য একটা কোর্স রয়েছে এবং ব্যাংকিংয়ের জন্য কোর্স রয়েছে। তোমরা যে ধরনের পরীক্ষাটাতে নিজেদেরকে সাকসেসফুল দেখতে চাও, যে ধরনের চাকরিতে নিজেদেরকে দেখার স্বপ্ন দেখো, সেই ধরনের পরীক্ষাকে টার্গেট করে তোমাদেরকে রেসপেক্টিভ কোর্স চুজ করতে হবে। এছাড়াও ডব্লিউবিসিএস এতে গ্রুপ এ এবং গ্রুপ বি ক্লিয়ার করার জন্য কিছু অপশনাল কোর্স থাকে। সেই অপশনাল পেপারগুলোর মধ্যে রাইসে যে অপশনাল পেপারগুলো পড়ানো হয় এখানে সেগুলো দেখতে পাচ্ছ, জিওগ্রাফি, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি। যে সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে ইংলিশ এবং ম্যাথসের ফাউন্ডেশনস লেভেলেতে একটা দুর্বলতা থাকে, তাদের সেই দুর্বলতা কাটানোর জন্য দুটো ফাউন্ডেশন কোর্সও এখানে অফার করা হচ্ছে। যাদের মনে হবে এই জায়গাগুলোকে আলাদা করে স্পেশাল কেয়ার নেওয়ার দরকার আছে তারা এটা করতে পারো। এবার আমরা